রঞ্জনে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি চাল গুঁড়ির পোলাও কিভাবে করতে হয়। প্রথমত গোবিন্দভোগ চালটাকে 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর জলটাকে ঝেড়ে মিক্সিতে হোক, শিলবাটায় হোক বা হামানদিস্তায় হোক ভালো করে ডাস্ট করে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নেওয়ার পর টানা 3 দিন রোদ্রে দিয়ে শুকাতে হবে। দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে রোদ্রে শুকানোর পর চালগুড়ি। এবং কি কি উপকরণগুলো লাগবে সেগুলো বলে দিই। 1 কিলো গোবিন্দভোগ চালের গুঁড়ি, 50 নারকেল ডাস্ট, 4 ভাগের 1 ভাগ জয়িত্রী, মৌরি লাগবে 1 চামচ, দারচিনি লাগবে 1 ইঞ্চির 2টো, ছোটো কাংলা লাগবে 4টে, ছোটো এলাচ লাগবে 5টা, জাইফল লাগবে 4 ভাগের 1 ভাগ এবং একাঙ্গি লাগবে 3 টুকরোর মতন। আর লাগবে আপনার নারকেল তেল এবং ঘি। এবার আপনাদের উপকরণগুলো বলে দিলাম এবং কিভাবে বানাতে হয় সেইটা আপনাদের দেখিয়ে দেবো। দেখবেন একদম হালকা আছে আমি কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি। নেওয়ার পর এর মধ্যে প্রথমে আমি মশলাগুলো ভাজবো। প্রথমে কিন্তু আমি মৌরিটা ভেজে নেব, কেননা মৌরিটা বেশি ভাজলে হবে না, মৌরিটা কিন্তু পোড়া লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। দেখছেন আমি এই 1 চামচ যে পরিমাণের যে মৌরিটা নিয়েছি সেইটা কিন্তু একটুখানি ভালোভাবে ভেজে নিয়েছি। দেখবেন যখন মৌরি ভাজার গন্ধ বেরোবে তখন কিন্তু এটাকে তুলে আলাদা করে রেখে দিতে হবে। তারপরে যে আমি 5টা ছোটো এলাচ দিয়েছি সেই ছোটো এলাচগুলোকে ভালো করে ভেজে নেব। এর মধ্যেই আরও যেগুলো রয়েছে আপনার জাইফল, জয়িত্রী, এগুলোও কিন্তু ভেজে নেবো। দেখুন দারচিনিটা দিয়ে দিলাম, তার সাথে সাথে কিন্তু যে জয়িত্রীটা ছিল, জাইফলটা ছিল 4 ভাগের 1 ভাগ, সেইটাও দিয়ে দিলাম এবং জয়িত্রীটাও দিয়ে দিলাম যেটা 4 ভাগের 1 ভাগ ছিল। এবার এইটা একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু দেখবেন যাতে পোড়া না লেগে যায়, কিন্তু আমি বারবার বলছি পোড়া লেগে গেলে কিন্তু হবে না। এই যে চালগুড়ির পোলাওটা আপনি সুজির সাথেও মেশাতে পারেন এবং আপনি ছাতুর টপেও মেশাতে পারেন এবং বাদাম খোলের টোপের সাথেও কিন্তু মেশাতে পারেন। এটা কিন্তু তিনটেতেই ঠিক একইভাবে কাজ করবে। কিন্তু মশলাগুলো আপনাদের কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আমি যেমন মশলাগুলো ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পর কিন্তু আমি এখনও কিন্তু এর মধ্যে একাঙ্গি দিইনি এবং ছোটো কাংলাটা কিন্তু দিইনি। আমি একাঙ্গিটা আলাদা ভাজবো এবং ছোটো কাংলাটাও কিন্তু আলাদা ভাজবো। যদি আপনারা পারেন তো ছোটো কাংলাটা যদি বালিতে ভাজতে পারেন তো আরও খুব ভালো হয়, কিন্তু আমার কাছে বালি ছিল না বলে আমি কিন্তু কড়াইতে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি এটাকে ভেজে নেব। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে তাই আমি আলাদা করে দিলাম। দেখুন এবার ছোটো কাংলাগুলো রয়েছে যেগুলো, সেগুলো কিন্তু ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখবেন কাংলাটা আস্তে আস্তে যখন ভাজতে আরম্ভ হবে তখন কিন্তু অনেকটা ফুলে যাবে। আমি কিন্তু দেখুন এটাকে কাংলাগুলোকে ভেজে আবার তুলে দিলাম। মশলা যেখানে রেখেছি এগুলো কিন্তু সব কটা গুঁড়ো করতে হবে। এবার কি করব, যে আপনার একাঙ্গিটা ছিল সেই একাঙ্গিটা কিন্তু এবার ভেজে নেব। একাঙ্গি কিন্তু বেশি ভাজবেন না, হালকা একটুখানি ভেজে নেবেন। যখন দেখবেন একাঙ্গির ভাজা ভাজা গন্ধটা বেরিয়ে আসছে তখন কিন্তু তুলে আলাদা করে দিতে হবে। ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না, স্ক্রিপ্ট করলে কিন্তু আপনারা মিস করে যাবেন যে কিভাবে তৈরি করতে হয়। আর যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা। আবার মেন টপিকে চলে আসি। দেখুন আমি কিন্তু ভালো করে একাঙ্গিটাকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু বারবার বলছি পোড়া যেন না লাগে, পোড়া লাগলে কিন্তু হবে না। আমি কিন্তু একাঙ্গিটা ভালো করে ভেজে নেওয়ার পর কিন্তু কি করব না করব সব কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। দেখুন আমার সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো করে নেব। প্রথমত একাঙ্গিটাকে ভেঙে নেব, তারপরে ছোটো কাংলাটাকে ভেঙে নেব, সব মোটামুটি নোড়ার দিয়ে থেতো করে তারপরে আমি গুঁড়ো করব। সব একসাথেই কিন্তু আমি গুঁড়োটা করব, আলাদা আলাদাভাবে কিন্তু আমি গুঁড়ো করব না। আমি কিন্তু সব কটা মশলাই একেবারে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে রেডি করে রাখার পর কিন্তু আমি চালগুড়িটা কিভাবে প্রসেস করব,
কিভাবে ভাজবো কিভাবে না ভাজবো, তেলে কিভাবে দেবো বা চালটা কিভাবে ভাজবো সব কিন্তু আমি দেখিয়ে দেবো। আগে কিন্তু মেন হচ্ছে মশলাটা আমি বেটে নিই, বেটে নেওয়ার পর দেখাচ্ছি। দেখুন আমি মশলাটা বেটে নিয়েছি, বেটে যে আটা চালনি যেইটা রয়েছে, এই দেখুন এই আটা চালনি দিয়ে আমি কিছুটা চেলে রেখেছি এবং কিছুটা আরও চালবো। এই যে দেখুন এগুলো আবার ভালো করে মিহি করে কিন্তু বাটতে হবে, এই না যে কোনো রকম আধ ভাঙা ভেঙে আমি দিয়ে দিলাম, তাহলে কিন্তু ভালো হবে না। দেখুন আমি কিন্তু যতবার মানে বেটেছি, বাটার পর যা অবশিষ্ট অংশ বেঁচেছিল সেগুলো আবার আমি কিন্তু শিলনোড়ায় ভালো করে বেটে তারপরে দিয়েছি, একদম গুঁড়ো করে, যেমন পাউডার হয়ে যায় যেন তেমনিভাবে গুঁড়ো করতে হবে। এবার কি করবেন, কড়াইয়ের মধ্যে 50 গ্রাম থেকে 75 গ্রামের মতো নারকেল তেল দিয়ে দেবেন। প্রথমে নারকেল তেলটা গরম হওয়ার পর আপনারা ঘি দেবেন, প্রায় আপনারা ঘি দেবেন 75 গ্রামের মতনই। আপনার নারকেল তেলটাও 75 গ্রাম দেবেন এবং ঘিটাও কিন্তু 75 গ্রাম দেবেন। দেখবেন গরম হয়ে গেছে, গরম হয়ে যাওয়ার পর 50 গ্রাম যে নারকেল ডাস্ট ছিল, যে 50 গ্রাম নারকেল ডাস্টটা কিন্তু আপনার ওই ঘি এবং নারকেল তেলের মিশ্রিত যে তেলটা হয়েছে তার মধ্যে আপনাকে দিয়ে কিন্তু ভালো করে ভাজতে হবে। এমন ভাজবেন না যাতে আরশোলার গায়ের কালার হয়ে যায়। দেখবেন একটা সুন্দর কালার আসবে এবং সুন্দর একটা গন্ধ আসবে, তখনই কিন্তু এর ভাজাটা বন্ধ করে দিতে হবে। দেখুন এরকম তুলে তুলে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আস্তে আস্তে কালার ধরছে। এতে কাঁচা নারকেল তেল মানে কাঁচা নারকেল ভেজে দেবেন না, তাহলে কিন্তু গ্যাস হয়ে যেতে পারে। কিন্তু দেখুন কি সুন্দর কালার এসছে নারকেল কোরমা। অ্যাকচুয়ালি নারকেল কোরমা না, চালগুড়ির পোলাওতে দেবো বলে মানে মিষ্টি একটা ব্রাউন কালার এসছে। দেখুন একদম হালকা লালচে লালচে, যেমন আপনারা ছাতুর টোপের ভেতরে যে নারকেল ভাজা দেন না, ঠিক তেমনি কালার এসছেন। এটা আরেকটুখানি হবে, হবার পর কি করব না করব কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মোটামুটি প্রায় 90% কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর 10% কিন্তু ভাজবো, তারপরেই কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখুন ভালো করে কিন্তু আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই কালারটাই কিন্তু রাখতে হবে, এর থেকে বেশি পুড়িয়ে ফেললে কিন্তু হবে না। দেখুন আপনারা কালারটা কত সুন্দর এসছে, এই কালারটাই কিন্তু দেখুন ঠিক এরকমই কালার রাখতে হবে, আর কিচ্ছু না। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, একটুখানি হালকা ঠান্ডা করে নেব নাড়িয়ে নাড়িয়ে। দেখুন গ্যাসটাকে আমি এখন বন্ধ করে দিলাম, দেওয়ার পর আর একটুখানি নাড়িয়ে নেব যাতে পোড়া না লেগে যায়, বা তেলটা যেহেতু গরম, তেল কিন্তু ঠান্ডা হতে অনেকক্ষণ টাইম নেয়, তার জন্য কিন্তু পুড়েও যেতে পারে। এর জন্য দেখুন হয়ে গেছে নারকেল ভাজাটা। এরপর কি করব, যে 1 কিলো চালের গুঁড়িটা রয়েছে, গোবিন্দভোগ চালের গুঁড়িটার মধ্যে এই গরম অবস্থাতেই আমি কিন্তু ঢেলে দেবো। দেখুন আমি কিন্তু গরম অবস্থাতেই ঢেলে দিলাম, একদম কাচিয়ে কুচিয়ে কিন্তু ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর কিন্তু আমি এটাকে ভালো করে খুন্তি দিয়ে, আপনারা কিন্তু হাত দেবেন না, তাহলে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। হাত কখন দেবেন, যখন অনেকটাই ঠান্ডা হয়ে যাবে তেলটা চালের সাথে মিশে, তখন কিন্তু দেখুন আমি কিন্তু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচ্ছি, কেননা আমি যদি এই টাইমে যদি আমি হাত দিয়ে করি তাহলে আমার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার থেকে যাতে ক্ষতি না হয় এরকমভাবে কিন্তু সেফটি নিয়ে তারপরে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আর অতি অবশ্যই মাছ ধরতে গেলে আপনাকে রান্না কিন্তু জানতেই হবে, নাহলে কিন্তু আপনি কিছু তৈরি করতে পারবেন না। রান্না যত ভালো করতে জানবেন, আপনি কিন্তু মাছের চার বলুন, টোপ বলুন, মশলা বলুন, পুর বলুন, সব কিন্তু ভালো করে আপনি বানাতে পারবেন। দেখুন আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি, মেশানোর পর যখন সামান্য ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি হাত দিয়ে চটকাবো বা হাত দিয়ে কিন্তু পালিশ করব। দেখুন প্রথমে আমি খুন্তি দিয়েই করে নিচ্ছি, করে নেওয়ার পর কিন্তু আমি হাত দিয়ে ভালো করে কিন্তু ডলবো, ডলার পর কিন্তু মশলাগুলো দেবো। এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি মশলা দেবো, তার আগে কিন্তু আমি একটা ফোঁটা কিন্তু মশলা দেবো না,
তাহলে কিন্তু গন্ধে কিন্তু মশলাটা হিট হয়ে তার সেন্টটা কিন্তু উড়ে চলে যাবে। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালো করে যদি আপনারা না মেশান, দেখুন আমি এবার অনেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু হাত দিয়ে ভালো করে ঝাড়িয়ে ঝাড়িয়ে বা পালিশ করে বা ভালো করে চটকে আমি কিন্তু এটাকে যেন প্রত্যেক কটা চালের দানায় দানায় যাতে তেলটা যায় তার জন্য। এবার কিন্তু মশলাটা ছড়িয়ে দিলাম, দেখুন মশলাটা সব দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিন্তু ভালো করে মেখে দেবো। মশলাটা দিয়ে ভালো করে মাখবো যাতে কোনো রকম বাদ না যায়। আমি জাস্ট এক হাতেই করছিলাম, পালিশ করতে পারিনি। দু হাত দিয়ে পালিশ না করেও আপনারা এক হাত দিয়েও ভালো করে চটকালেই হয়ে যাবে বা পালিশ করলেই হয়ে যাবে, এতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। দেখুন আমি কিন্তু মোটামুটি ভালো করেই কিন্তু চটকে এবং পুরো রেডি হয়ে গেছে পুরো। এবার কিন্তু এটাকে একটি প্লাস্টিকের জার হোক, এয়ারটাইট কন্টেনার হোক, এয়ারটাইট কন্টেনারে দিলে খুবই ভালো হয়। দেখুন আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি, এবার এতে সংরক্ষণ করে রেখে দেবো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।